সকলকে শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ আমাদের পাঠ্য তৃতীয় পাঠের অন্তর্গত কবিতা পরবাসী, যার কবি হলেন বিষ্ণুদে। আগের দিনের ক্লাসে আমি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি গদ্যাংশটি পড়িয়েছিলাম। অনেকেই সেদিন অনুপস্থিত ছিলে। যারা যারা অনুপস্থিত ছিলে তারা গদ্যাংশটি নিজেরা একবার পড়বে এবং তারপর যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে। আমি পরবর্তী কোনো এক সময়ে গদ্যাংশটি রিভাইজ করে দেব। আজকের পাঠ্য বিষয় পরবাসী। তো কবিতাটা শুরু করার আগে আমাদের কবি বিষ্ণুদের সম্পর্কে কতগুলি তথ্য জেনে নিতে হবে। তোমরা তোমাদের বইয়ের 50 পেজ যদি বার করো তাহলে সেখানে দেখবে যে কবি বিষ্ণুদের সম্পর্কে কিছু তথ্য এখানে খুব সুন্দরভাবে তুলে দেওয়া আছে। আমি আগেও বলেছি যে কবি সম্পর্কে পড়তে গেলে সবার আগে মনে রাখতে হবে কবির জন্ম এবং মৃত্যু সাল। এখানে আমরা দেখব কবি বিষ্ণুদের জন্ম 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1982 খ্রিস্টাব্দে। আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন এই কবি বিষ্ণুদেব। তার জন্ম কলকাতার বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের পরিবারে। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ হল উর্বশী ও আর্টেমিস, যেটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়াও তার বিভিন্ন কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে চোরাবলি, পূর্বলেখ, সন্দীপের চর, অন্বিষ্ট, নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, সেই অন্ধকার চাই, উত্তরে থাকো মৌন প্রভৃতি। এগুলি ছাড়াও কবি বিষ্ণুদে বেশ কিছু প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা। এছাড়াও তিনি বহু বিদেশি কবিতা বাংলায় অনুবাদ করেছেন। এই তথ্যগুলি তোমরা সবই এই কবি বিষ্ণুদের যে লেখক পরিচিতি তার মধ্যে পেয়ে যাবে। এই অংশটির মধ্যে তোমরা বিষ্ণুদের সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য পাবে। এরপর আমরা আমাদের মূল পাঠ্য কবিতাটি শুরু করব। কবিতার নাম পরবাসী, লিখেছেন কবি বিষ্ণুদেব। কবিতাটি আগে আমরা পাঠ করে নেব, তারপর তার বিষয়বস্তুতে যাব। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। রাতের আলোয় থেকে থেকে জ্বলে চোখ, নেচে নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বন ময়ূরের কত্থক। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলায়েছি তার সুষমা। চুপি চুপি আসে নদী কিনারে জল খাই, শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাকলি বেগ জাগাইয়ে। কোথায় সে বন, বসতি ও কই করে বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, ময়ূর মরেছে পণ্যে। কেন এই দেশে মানুষ মৌন অসহায়, কেন নদী গাছ পাহাড় এমন গৌণ। সারা দেশময় তাবু বয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজ বাসভূমি করবে। তো কবিতাটি পাঠ করার পর যে বিষয়গুলি প্রথমে আমাদের মনে আসবে সেটি হলো কবি বিষ্ণুদেব ছিলেন প্রকৃতি প্রেমিক কবি। প্রকৃতির অনাবিল সৌন্দর্যের
প্রতি তার আকর্ষণ ছিল প্রচুর। তাই সেই সুন্দর প্রকৃতিকে ধ্বংস করে দেওয়ার পিছনে মানুষের যে লোভ কাজ করেছে, সেই লোভকে তিনি আমাদের এই কবিতার বিষয়বস্তুর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। কবিতার একদিকে আছে সৌন্দর্যে ভরা প্রকৃতির রূপ এবং অন্যদিকে আছে সেই প্রকৃতিকে কেটে সাফ করে দেওয়া শূন্যতার ছবি। কবি বিষ্ণুদেব পরবাসী কবিতায় প্রকৃতির এক অমোঘ লীলাকে দেখেছেন, যা দিনে দিনে ক্রমশ হারিয়ে যাচ্ছে। কবি প্রকৃতির শান্তিনিকেতনের দিকে তাকিয়ে দেখেছেন দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, অর্থাৎ দুই দিকে বনের মাঝে এঁকে বেঁকে চলা পথে গাছপালার ফাঁক দিয়ে আসা সূর্যের আলো ঝিকমিক করছে। আবার রাতের আলোয় থেকে থেকে জলে চোখ নিচে লাফ দেয় কচি কচি খরগোশ, অর্থাৎ রাতের আলোয় কচি কচি খরগোশগুলিকে লাফ দিতেও কবি দেখেছেন। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক। আমরা জানি টিলা অঞ্চলের পাথুরে জমিতে পলাশ গাছের ঝোপ দেখা যায়, আর কবি এই পলাশ বনের দিকে তাকিয়ে দেখেন ঝোপের মধ্যে বন্য ময়ূর যেন কত্থক নৃত্য করছে। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলায় আছি তার সুষমা। আর কবি এই তাঁবুর ছায়ার সোনালি নদীর তরঙ্গ সেতারের মতো সঙ্গীত সুষমা তুলে বিরাজ করতেন সেখানে। এছাড়াও কবি দেখেছিলেন চুপি চুপি নদীর তীরে জল খেতে আসা হরিণের দৃশ্য। সেই জন্য যা দেখে কবির মনে পড়ে যায় সিন্ধু মুনির হরিণ আহ্বানের মতো পৌরাণিক কাহিনী। আর হরিণের জল খাওয়া শব্দে হিংস্র চিতা লোলুপ ছন্দে কথাকলির বেগ জাগিয়ে চলে যায়। অবশেষে একটা সময় আসে যখন প্রকৃতির সেই সব সৌন্দর্য হারিয়ে যায়। তাই কবি বলেছেন, কোথায় সে বন, বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। জঙ্গল সাফ, মরে গেছে গ্রাম, শহরের পত্তন নেই, ময়ূর মরেছে বন্যে। অর্থাৎ অরণ্যভূমি ধ্বংস হয়ে গেছে, গ্রাম হারিয়ে গেছে, এমনকি শহরেরও পত্তন হয়নি। সর্বত্রই কেবল শূন্য মাঠ, আর মাঠে শূন্যতার হাহাকার শোনা যায়। লোভী দুনিয়ার কবলে পড়ে ময়ূরের মতো সৌন্দর্যের প্রতীকও আজ বিপণনের বস্তু হয়ে দাঁড়িয়েছে। এইসব দেখে কবির মনে প্রশ্ন জেগেছে, কেন মানুষ এত অসহায়? কেন নদী পাহাড় গাছপালা আজ অপ্রয়োজনীয়? প্রকৃতি মানুষ আজ বাস্তুহারাদের ন্যায় অসহায়। আজ এখানে কাল সেখানে করে তাঁবু বয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। এভাবে আর কতদিন পরবাসী হয়ে থাকা যায়? তাই কবিতার একদম শেষে কবির প্রশ্ন, পরবাসী কবে নিজ বাসভূমি করবে? অর্থাৎ সমগ্র কবিতাটি পাঠ করলে আমরা প্রকৃতির দুটি রূপের ছবি দেখতে পাবো। একদিকে আছে প্রকৃতির সৌন্দর্যে ভরা রূপ, এবং অন্যদিকে আছে প্রকৃতির শূন্য রিক্ত রূপ। যে কারণেই কবি শেষে আমাদের সামনে কিছু প্রশ্ন তুলে ধরেছেন, যে কেন মানুষের মনে এত অসহায়তা, কেন এদেশের প্রকৃতি মানুষের কাছে এখনো গুরুত্বপূর্ণ নয়, কবে এদেশের মানুষ প্রকৃত বসভূমি করে তুলবে। এটি হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। তো অনুশীলনীর দিকে যদি আমরা আসি, তাহলে দেখব যে অনুশীলনীর শুরুতেই
কবি সম্পর্কিত দুটি প্রশ্ন এখানে দেওয়া আছে। একটি হলো কবি বিষ্ণুদের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি পরিচিতির মধ্যে আমরা খুব সহজে উত্তরটি পেয়ে যাব। কবি বিষ্ণুদের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হলো উর্বশী ও আর্টেমিস, যেটি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দ্বিতীয় প্রশ্নটি হলো কবি বিষ্ণুদের লেখা দুটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। এখানে আমরা যদি দেখি তাহলে নিচের দিকটা কবি বিষ্ণুদের রচিত বেশ কয়েকটা প্রবন্ধ গ্রন্থের নাম দেওয়া আছে। তার মধ্যে যে কোনো দুটি বইয়ের নাম তোমরা এখান থেকে তুলে দিতে পারো, যেমন রুচি ও প্রগতি, সাহিত্যের ভবিষ্যৎ, সাহিত্যের দেশ বিদেশ, মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা। এই বইগুলির মধ্যে যে কোনো দুটো বইয়ের নাম তোমরা তুলে দিতে পারো। পরে আছে নিম্নরেখ শব্দগুলির বদলে অন্য শব্দ বসিয়ে বাক্য তৈরি করো। প্রথমটি করে দেওয়া হলো, অর্থাৎ এখানে বেশ কিছু শব্দ আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং তার বদলে অন্য শব্দ বসিয়ে আমাদের বাক্যটিকে নতুনভাবে লিখতে হবে। একটি প্রথমটা উদাহরণটি এখানে করে দেওয়া আছে, যেমন দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ। এখানে ঝিকিমিকি শব্দটির পরিবর্তে আলো ছায়া শব্দটি বসিয়ে বাক্যটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে আমরা অন্যান্য প্রশ্নগুলিও করতে পারি। একে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। এখানে তালে তালে শব্দটিকে আমাদের পরিবর্তন করতে হবে এবং তার পরিবর্তে আমরা তালে তালের বদলে সুরে সুরে শব্দটি ব্যবহার করতে পারি। তাহলে বাক্যটি হবে একে বেঁকে চলে প্রকৃতির সুরে সুরে। 3 নম্বরে বলছে তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে। সোনালি সেতারে শব্দটিকে আমাদের পরিবর্তন করতে হবে, যার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি পায়ের নুপুরে। 4 নম্বরে বলছে হঠাৎ পুলকে বন ময়ূরের কত্থক। কত্থক শব্দটিকে আমাদের এখানে পরিবর্তন করতে হবে। কত্থক হলো একটি নৃত্যের নাম, তাই কত্থক শব্দের পরিবর্তে আমরা নৃত্য শব্দটি ব্যবহার করতে পারি। 5 নম্বরে বলছে বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। কথাকলিও হলো একটি নৃত্যের নাম, যেটি অনেক দ্রুত বা তাড়াতাড়ি দ্রুত বা তাড়াতাড়ি ওটাকে নাচা হয়। তাই এখানে কথাকলি শব্দটির পরিবর্তে আমরা দুরন্ত শব্দটি ব্যবহার করতে পারি বা দ্রুত শব্দটি ব্যবহার করতে পারি। তবে দুরন্ত শব্দটি ব্যবহার করলেই বাক্যটি অধিকতর সুন্দর হয়ে উঠবে। তাহলে 2 হলো এখানে আমাদের। 3 নম্বরে বলছে যে প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। তো কবিতাটি পড়ে আমাদের এই প্রশ্নের উত্তরগুলি করতে হবে। যার প্রথমেই বলছে যে পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে। আমরা একদম প্রথম দিকে পেয়েছি যে পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে। 2 নম্বরে বলছে চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন। ওখানেও আমরা কবিতার মধ্যে পেয়েছি যে চিতার চলে যাওয়ার ছন্দটি হলো হিংস্র এবং লুব্ধ। 3 নম্বরে বলছে ময়ূর কিভাবে মারা গেছে। কবিতার মধ্যে আমরা পেয়েছি যে ময়ূর মারা গেছে পণ্যদ্রব্য হয়ে। 4 নম্বরে বলছে প্রান্তরে কাদের হাহাকার শোনা যায়। প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার শোনা যাচ্ছে। 5 বলছে পলাশের ঝোপে কবি কি দেখেছেন। পলাশের ঝোপে কবি বন ময়ূরের কত্থক নাচ দেখেছেন। 4 নম্বরের প্রশ্নগুলি একটুখানি বড় করে লিখতে হবে। আমি বলে দিচ্ছি, শুনে শুনে মনে রাখতে পারো বা শুনে শুনে খাতায় তোমরা লিখে নিতে পারো। মনে রাখার থেকে খাতায় লিখে নেওয়াটাই ভালো, তাতে পরবর্তী সময়ে পড়তে গিয়ে ভালোভাবে সেগুলো মুখস্থ হয়ে যাবে। প্রথম প্রশ্ন হলো জঙ্গলে কোন কোন প্রাণীর কথা কবিতার মধ্যে কবি বলেছেন।
তো কবিতাটি পড়লে আমরা দেখব যে কবি বিষ্ণুদত্ত তার পরবাসী কবিতায় জঙ্গলের কচি কচি খরগোশ, বন ময়ূর, হরিণ এবং চিতার কথা উল্লেখ করেছেন। দু নম্বর প্রশ্ন বলছে সেতারের বিশেষণ হিসেবে কবি সোনালী শব্দটিকে ব্যবহার করেছেন কেন? তো সেতারের বিশেষণ হিসাবে কবি সোনালী শব্দটি ব্যবহার করেছেন তার কারণ হলো যে নদীর জলের উপর যখন সূর্যের রক্তিম আভা পড়ে তখন নদীর রং সোনালী বর্ণ ধারণ করে। বিশেষত ভোরবেলা এবং সন্ধ্যার আগে অর্থাৎ গোধূলির সময়ে নদীর জল অসম্ভব সৌন্দর্যতা লাভ করে। সেই সঙ্গে নদী তরঙ্গের কলতানের শব্দ এবং সেতারের সুমিষ্ট শব্দের মতোই উজ্জ্বল হয়ে মিলেমিশে যখন সোনালি রং ধারণ করে তখন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। সেই কারণেই কবি সেতারের বিশেষণ হিসাবে সোনালি শব্দের ব্যবহার করেছেন। 3 নম্বর প্রশ্ন হলো কত্থক ও কথাকলির কথা কবিতার মধ্যে কোন প্রসঙ্গে এসেছে? কবিতাটি যদি আমরা পাঠ করি তাহলে দেখব যে কত্থক এবং কথাকলি দুটি বিশেষ অর্থে কবিতায় ব্যবহার করা হয়েছে। প্রথমটি হলো বন ময়ূরের নৃত্য প্রসঙ্গে কত্থক শব্দটি এসেছে এবং জঙ্গলের চিতার লোলুপ হিংস্র ছন্দে চলে যাওয়ার মাধ্যমে শব্দটি কবিতায় ব্যবহার করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন হলো সিন্ধু মুনির হরিণ আহ্বান কবি কিভাবে শুনেছেন? কবি প্রকৃতির বুকে দেখেছেন সন্ধ্যাবেলায় কোনো এক চঞ্চলা হরিণী নদীর তীরে চুপি চুপি জলপান করতে আসে। এই জলপানের শব্দে কবির মনে পড়ে যায় রামায়ণে অন্ধ মুনির ছেলে সিন্ধু মুনির নদী থেকে কলসি করে জল তোলার শব্দ, যা হরিণের জল তোলার শব্দের মতোই শিকারীকে প্রলুব্ধ করে। এইভাবেই কবি হরিণের জলপানের শব্দের মাধ্যমে সিন্ধু মুনির হরিণ আহ্বান শুনেছেন। ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী? ময়ূর মরেছে পণ্যে কথাটির অর্থ হলো যে বর্তমানে লোভী দুনিয়ার কবলে পড়ে প্রকৃতির সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম রমণীয় দৃশ্য হলো ময়ূর, যার সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে। কিন্তু বর্তমানে বাজার অর্থনীতির চাহিদা অনুযায়ী আমরা সমস্ত কিছুকে পণ্যের বিনিময়ে ভাবতে থাকি। সেই জন্যেই অর্থের লোলুপতায় ময়ূরের নখ, পালক ও মাংসের প্রয়োজনে ময়ূর আজ পণ্যদ্রব্যে পরিণত হয়েছে। তো এগুলি হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে 5 নম্বরে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি আছে বিস্তৃতধর্মী, সেই প্রশ্নগুলির মধ্যে সবগুলো তোমাদের পড়তে হবে না, মাত্র 2টি প্রশ্ন এখান থেকে করলেই তোমাদের হয়ে যাবে। সেটি হলো 5-এর 2, যেখানে কবি নিজেকে পরবাসী বলেছেন কেন, তার উত্তরটি লিখতে হবে, এবং 5-এর 3 যেখানে জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই। প্রকৃতি ও মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই পংক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। এই প্রশ্নের উত্তর 2টি তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, আমি খুব সুন্দর করে উত্তরগুলি লিখে তোমাদেরকে দিয়ে দেব। এছাড়া 6 নম্বরে কিছু টিকা আছে, টিকার প্রশ্নের উত্তরগুলোও আমি তোমাদেরকে দিয়ে দেব। 7 নম্বরে আছে ধ্বনিতাত্ত্বিক বিচার করো। আমরা ভাষা চর্চায় ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলি পড়ছি, এটি হলো সেই ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, অর্থাৎ কোন শব্দটি কোন রীতিতে পরিবর্তিত হয়েছে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। যেমন জলে শব্দটি হলো অভিশ্রুতিজনিত পরিবর্তন, পরবাসী শব্দটি হলো স্বরভক্তিজনিত পরিবর্তন, চলে শব্দটি অভিশ্রুতিজনিত পরিবর্তন এবং তাবু শব্দটি হলো নাসিক্যী ভবন জনিত পরিবর্তন। এর পরবর্তীতে যে শব্দগুলি যে প্রশ্নগুলি তোমাদেরকে দেওয়া আছে, যেমন
ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, কিংবা শব্দগুলি কিভাবে গঠিত হয়েছে অর্থাৎ প্রকৃতি প্রত্যয় নির্ণয় এবং নির্দেশ অনুযায়ী বাক্য রচনা, বাক্য পরিবর্তন করো। এই ব্যাকরণের প্রশ্নগুলি এখনও তোমাদের পাঠ্য ব্যাকরণে শুরু হয়নি, তাই এই প্রশ্নগুলি আপাতত থাকছে। যখন আমরা ব্যাকরণে এই বিষয়গুলি শেষ করব তখন আমরা আবার এই প্রশ্নগুলোতে ফিরে আসব। তাহলে আজকে আমরা যে বিষয়টি পড়লাম সেখান থেকে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, সেগুলি আমি এখানে লিখে দিচ্ছি। তোমরা নিজেদের বইতে এই প্রশ্নগুলি দাগ দিয়ে নেবে। যেমন 2, 3, 4, 6, এই 6 বলছি 7, অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক বিচার করো। 7 ধ্বনিতাত্ত্বিক বিচার করো। ঠিক আছে, তাহলে তোমাদের যেগুলি বাড়ি কাজ থাকবে সেগুলি হচ্ছে 2, 3, 4 এবং 7। এগুলি তোমরা সকলে নিজের নিজের খাতায় লিখে নেবে।